আসসালামু আলাইকুম। হোমটেক অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা সয়েল টেস্ট সম্পর্কে বিস্তারিত জানব। তো আসলে শুরুতে আমরা বুঝতে হবে সয়েল টেস্টটা আমরা কখন করব এবং কেন করব। সয়েল টেস্টটা আমরা করে থাকি মাটির অভ্যন্তরে যে প্রপার্টি এগুলো আমরা জানার জন্য, অর্থাৎ একটা ফাউন্ডেশনের গড়নটা কী হবে এটা টোটালি নির্ভর করেছে সয়েল টেস্টের উপর। তাই যে কোনো কাঠামো নির্মাণের আগে সয়েল টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সয়েল টেস্ট সম্পর্কে কিছু ফলস আইডিয়া আছে। অনেকে বলে এখানের মাটি ভালো, আমারটার নিচে মাটি ভালো, সয়েল টেস্ট করার প্রয়োজন নাই। আসলে মোটেও ঠিক তা নয়। কারণ হচ্ছে সয়েল টেস্টের ক্ষেত্রে আপনার এই জায়গার মাটি একরকম হতে পারে, আবার পাশে 50 ফিট বা 30 ফিট দূরেও মাটির প্রপার্টি চেঞ্জ আসতে পারে। সুতরাং এটা কখনো আমাদের বলা উচিত না যে আমার এই এলাকার মাটি ভালো সুতরাং অমুক করছে আমি না করলেও হবে। সুতরাং সয়েল টেস্টের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ এটার উপরে আমার এই টোটাল বিল্ডিংটা নির্ভর করবে। যাই হোক, আমরা সয়েল টেস্টের একজন এক্সপার্ট আমাদের সামনে আছে। উনি হচ্ছে দীর্ঘদিন সয়েল টেস্টের সাথে জড়িত আছে। তিনি আমাদের বড় ভাই মিলন ভাই সয়েল টেস্ট সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এবং ক্লায়েন্টদের যে ভুলগুলো করে থাকে এগুলো সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। এবং একজন শিক্ষার্থী নতুন যারা ডিপ্লোমা করতেছে বা বিএসসি করতেছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে জড়িত, তারা আসলে কীভাবে এগুলা ইজিলি বুঝতে পারবে বা কী কী এখানে সাবধানতা অবলম্বন করতে হবে এগুলো সম্পর্কে একটু বিস্তারিত বললে সবাই জানতে পারবে। আমি মিলন ভাইকে আহ্বান জানাচ্ছি সয়েল টেস্ট সম্পর্কে বলার জন্য। ধন্যবাদ রফিক ভাই। সয়েল টেস্ট সম্বন্ধে অনেক কিছু আপনি বললেন, অনেক তথ্য দিলেন। আসলে মূলত সয়েল টেস্টটা নির্ভর করে এটা প্ল্যান, এটা ডিজাইন, ভবনটা যত সমুচ্চই হোক আর যত ছোটই হোক এটা ভবন, এই ভবনটা নির্ভর করে টোটাল স্ট্রাকচারাল ডিজাইনটা সম্পূর্ণ নির্ভর করে হলো সয়েল টেস্টিং করে। অর্থাৎ সয়েল বিয়ারিং ক্যাপাসিটি যেটা মূলত বিয়ারিং ক্যাপাসিটি এটার উপরে নির্ভর করে হলো এবং পুরো ভবনটার আপনি যে স্থাপনা তৈরি করবেন বা স্থাপনা দাঁড়া করাবেন সেটা নির্ভর করে সম্পূর্ণ মাটির উপরে, মাটির কার্বন ক্ষমতার উপরে। কার্বন ক্ষমতা আসলে আমাদের টোটাল নোয়াখালীটা নয়, গোটা বাংলাদেশের একটা দিক। আমরা যেটা এই সয়েল টেস্ট করে সারা বাংলাদেশ আমরা যেভাবে পাইছি বা নিচ্ছি, আমরা ফিজিক্যালি যেভাবে দেখছি, এতে আমাদের নোয়াখালীটা, বিশেষ করে নোয়াখালীটা হলো একটা বড় দিক। তো আমাদের নোয়াখালীতে আমরা আমাদের দাগনভূঞা ফেনী এসব অঞ্চলে কোম্পানিগঞ্জ বা ধরেন আপনার এই যে নোয়াখালীর দক্ষিণ পশ্চিম অঞ্চলটাও এগুলা পলি অঞ্চল, এগুলার সময় নদী বা সাগর ছিল। আমরা এগুলা বহু প্রমাণিত হয়েছে আমরা সয়েল টেস্ট করতে গিয়ে। কারণ আমরা সয়েলের উপরের অংশটা টপ সয়েলটা যেরকম কাদা লেয়ার পাইছি, তার নিচে গিয়ে আমরা একটা ধরেন কোথাও স্যান্ড লেয়ার, বালি স্তরের পরে আবার আমরা দেখা গেছে যে কোথাও আবার বয়েড আছে, বয়েড থাকে, কোথাও গাছ লতাও খাইছি, গাছ লতা পাতাও হয়তো অর্থাৎ অর্গানিক লেয়ারটাও আছে। তার মানে এগুলো হলো প্রমাণিত হয় এই সয়েল কন্ডিশন দিয়ে, সয়েলটা দেখে বোঝা যায়, প্রমাণিত হয় যে এগুলো এক সময় সাগর বা নদী ছিল, এগুলো পর্যায়ক্রমে ভরাট হয়ে গেছে। মূলত আমরা যেটা বিশেষ করে আমরা বলতে চাই সেটা হলো একটা ভবন নির্ভর করে হলো সয়েল কন্ডিশন করে সয়েল টেস্ট শুরু করে। সয়েল টেস্টটা অতীব জরুরি একটা ভবনের জন্য। ভবনটা যত ছোটো হোক যত বড় হোক, সয়েল টেস্টটা মাস্ট আপনাকে করাতেই হবে। সয়েল টেস্টটা না করলে আপনি ভবন ক্ষমতা, আপনি কী ধরনের ফাউন্ডেশন করবেন, কী ধরনের ফাউন্ডেশন করবেন এটা আপনি বোঝার কোনো ক্ষমতা নেই আপনি। কারণ মাটির নিচের অংশটা কোথায় কী অবস্থায় আছে, লেয়ারগুলো কীভাবে সাজানো আছে, এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি, এটা আমরা কেউ জানি না, কেউ বুঝি না। সয়েল টেস্টটা না করা পর্যন্ত, সয়েল কন্ডিশনটা ফিজিক্যালি না দেখা পর্যন্ত আমরা কেউ আসলে এগুলো নিয়ে আমরা কোনো মন্তব্য করতে পারি না, সঠিকভাবে কোনো কিছু বলতে পারি না, বলা যায় না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সয়েল টেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়ে আসলে আমাদের অনেকের ভ্রান্ত ধারণা আছে। যেমন জসিম ভাই বলছিলেন ওনার বক্তব্য একটা, যে উনি বলছিলেন যে সয়েল টেস্টটা একজন হয়তো পাশে করাইছে। আমার জানা মতো আমাদের দাগনভূঞাতেই আমি এরকমও পাইছি, একই প্লট দুইটা ভাগ করে দুই ভাই নিলেন। আমি একটাতে সয়েল টেস্ট করলাম, বাকিটাতে সয়েল টেস্ট করলো না। উনি আবার ভবন করতে গিয়ে দোতলা করার পর ওনার ভবন স্ল্যাক করছে, এরকমও প্রমাণিত হয়েছে। পরবর্তীতে ওনার ভবনের জন্য আমি আবার টেস্ট করলাম, উনি সেখানে করছে কি ওনার ভাইয়ের মানে সব কিছুই ওনার দাগ নাম্বার, প্রতি নাম্বার, বাবার নাম সবই ঠিক আছে, শুধু ওনার নামের জায়গা, ওনার ভাইয়ের নামের জায়গা ওনার নামটা বসাই দিয়া উনি একটা রিপোর্ট বানিয়ে ফেলছে যে কোনো জায়গাতে। সেক্ষেত্রে উনি যাই কাজ করতে যাই দেখা গেছে যে দুই প্লটের অবস্থান দুই রকম, সয়েল কন্ডিশনটা সম্পূর্ণ দুই রকম। ওখানে ব্যতিক্রম ছিল
যার কারণে ওনার প্লটটাতে ওনার বাইরের প্লটটাতে উনি ফাইলিং করে কাজ করাইছে, ওনারটা উনি ফাইলিং করে নাই, লাগবে না। তো সেই ক্ষেত্রে ওনার ভবনটা দিয়ে ওটা সিলেক্ট করছে। আমরা পরবর্তীতে যখন সয়েল টেস্ট করতে গেলাম তখন দেখলাম যে ওনার ওখানে অলরেডি 27 পর্যন্ত সম্পূর্ণ কাদার লেয়ার। এই কাদার লেয়ারের উপরে উনি একটা ধারণা করে অনুমান করে উনি একটা ডিজাইন করে নিয়ে আসছে। উনি ডিজাইনের কাছে যেভাবে বলছে ধারণা দিচ্ছে উনি ওইভাবে ডিজাইন করে দিচ্ছে। মূলত এখানে দোষটা হলো সম্পূর্ণ এখানে কর্তৃপক্ষের, মালিকের। এখানে আসলে ডিজাইন যিনি করছে যে কোনো ইঞ্জিনিয়ার, ওনার কোনো এখানে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। তো সেক্ষেত্রে উনি এই ভবনটা আপনার ওখানে আপনার যখন ক্র্যাক করছে তখন আমরা সয়েল টেস্ট গিয়ে দেখলাম যে ওখানে সম্পূর্ণ উনি ধারণা করে ওনার ডিজাইন করে নিয়ে আসছে। তো এগুলো আসলে ভ্রান্ত ধারণা, এগুলো এ ধরনের কাজ কারোরই করা উচিত নয়। এগুলো নিজের পা নিজে কাটে ফেললে যেরকম হয় ঠিক এরকম নিজের মাথায় নিজে বাড়ি মেরে নিজের পাতাটা ফাটাই দিলে যেরকম হয়, ঠিক বিষয়টা হলো এরকম। এগুলো কখনো কারোর জন্য আমরা কামনা করি না বা কেউ করুক, এটা আমরা চাই না। এই প্রজেক্ট সম্পর্কে, প্রজেক্টের সয়েল টেস্টের যে আজকে যে 2টা বোর করছে এগুলার রিপোর্ট সম্পর্কে বা এটার প্রসিডিউর সম্পর্কে একটু বললে। এখানে মূলত আমি যেটা পাইছি এখনো ফিজিক্যালি প্রাথমিক যে ধারণা আমার, এতে আমরা এখানে 4তলা ভবনের জন্য আমার যে একটা ধারণা ছিল যে এখানে হয়তো সয়েল কন্ডিশনটা আরও খারাপ হতে পারতো, খারাপ হবে এরকম আমার ধারণা ছিল। কিন্তু মূলত আসলে এখানে আমি এখন ফিজিক্যালি যেটা পাইছি এতে ওনার 4তলা ভবনের জন্য আশা করি সয়েল কন্ডিশন করতে পারবে। আমার 2টা বোরিং শেষ হলো, 3টা বোরিং অলরেডি আমার কন্টিনিউ চলতেছে, আরও একটা বোরিং আমার বাকি আছে এই প্রজেক্টে। এটা হলে আমি আশা করি আমার ধারণা, আমি আশা করি আমার এই প্রজেক্টে আল্লাহর মধ্যে এটা সয়েল কন্ডিশন করা যাবে, করার মতো পজিশন আছে। আচ্ছা, এটা ল্যান্ড কতটুকু? এটা ল্যান্ডটা হলো আপনার প্রায় 1400, সম্ভবত 55 ফিট বাই 27 ফিট। হ্যাঁ, যাই হোক, এখানে আপনি কয়টা বোর্ড দিচ্ছেন? আমি এখানে 4টা বোর্ড দিচ্ছি। 4টা বোর্ড দিচ্ছেন। হ্যাঁ, তো যারা দর্শক তাদের উদ্দেশ্যে বলছি, এই এই জায়গায় মিনিমাম 3টা করতেই হবে। অনেকে আবার এখানে 2টা করে থাকে, 1টা করে থাকে, এগুলো দিয়ে আসলে কোনো ভালো রিপোর্ট পাওয়া যাবে না। আমরা জাজমেন্ট করতে পারি না। হ্যাঁ, সুতরাং জাজমেন্ট করাটা কঠিন হয়ে যায়। আমরা এভারেজ করে একটা রিপোর্ট করে দিতে পারি, কিন্তু রিপোর্ট করা এক জিনিস, আর মূলত সয়েল টেস্ট করে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেটার ফাউন্ডেশনটা কী আসবে, কোথায় কী টাইপের ফাউন্ডেশন আসবে, আপনি কোথায় ফাউন্ডেশন সেট করবেন, কত ফিট নিচে করবেন, এটা সম্পূর্ণ নির্ভর করে হলো সয়েল কন্ডিশনের উপরে। টোটাল ল্যান্ড এরিয়ার উপর নির্ভর করতেছে বোর সংখ্যা কয়টা হবে। আমরা মনে করি যে 4টা কলামের মাঝখানে একটা টেস্ট করা উচিত, কারণ আপনি একটা টেস্ট যখন করবেন আপনি 4দিকের কলাম সম্বন্ধে আপনি যে ফুটিং সাজাবেন, এই ফুটিংটা সাজাতে গেলে আপনাকে একটা সয়েল কন্ডিশন দেখে আপনি 4দিকের ফাউন্ডেশনটা আপনি তখন সেট করতে পারেন। এগুলো পড়াশোনা, এগুলো অনেক যে কাজের কাজ আমরা যেটা বলি আর কি। এখানে কিন্তু আবার এটা মাইকার অংশটা বেশি, কথা বুঝছেন, মাইকাটা বেশি, এখানে ছাইয়ের মতো দেখা যাচ্ছে, এই দেখছেন। এটা কিন্তু সামান্য, এটা নরম, এটা একবার জোয়ারের সময় হয়েছে, আবার ভাটার সময় গিয়ে আবার এখানে কিন্তু হয়ে গেছে। দেখো টাইডাল সিস্টেম, এই দেখেন এখানে কিন্তু আবার বালি, এখানে আবারও চিকচিক যেটা আপনার এই যে ছাইয়ের মতো যেটা ছিল ওটা আবার এখানে নাই, এখানে পাওয়া যাবে, ওটা ভাঙবো, এভাবে ফাটাও, এভাবে দেখেন এখানে আবার কাদা লেয়ার আছে, এখানে সামান্য কাদা আছে, এখানে কাদা আছে, এখানে আবার বালি আছে, এখানে পলিটা পড়ে গেছে আবার জোয়ার সময়, আবার ভাটার সময় এখানে আবার পলিটা কম গেছে, কথা বুঝছেন। এগুলো হলো আপনার যে বর্ষা মৌসুমে আমি এখন টেস্ট করতেছি, সার্ভিস করতেছি। এটার জন্য এটা ওনার ক্লায়েন্টের নাম হলো এমডি সুরুজ মিয়া, আর এটা হলো উত্তর শ্রীধরপুর, দাগনভূঞা 1 নম্বর ওয়ার্ড, দাগনভূঞা পৌরসভা। এই জায়গায় অবস্থিত হলো ওনার প্লটটা, এই প্রজেক্টটা। এখানে সয়েল টেস্ট কন্ডিশনটা হলো এরকম, আমি 7.5 ফিট পর্যন্ত একটা লেয়ার পাইছি। এটা হলো আপনাদের এটা হলো সফট ব্রাউনিশ গ্রে মিডিয়াম প্লাস্টিক ক্লে ট্রেস সিল। এখানে হলো কালারটা হলো ব্রাউনিশ গ্রে, আর ম্যাটেরিয়ালটা আছে ম্যাক্সিমাম হলো এখানে কাদার লেয়ার মিডিয়াম প্লাস্টিক ক্লে, আর সেখানে আপনার সামান্য সিলটা আছে যেটা হলো ট্রেস 5%। আর তার নিচে আমি 7.5 ফিট থেকে 23 ফিট পর্যন্ত যে লেয়ারটা পাইলাম, এটা হলো মূলত আমার এক্সপিটি আছে 10, 11, 12, অর্থাৎ যেখানে আমি ফাউন্ডেশনটা সেট করতে পারবো আমি আশা রাখতেছি সেটা হলো আমরা 7.5 ফিট থেকে 8 ফিট এই অংশটা কাটলে আমি এখানে এটা ফাউন্ডেশন সেট করতে পারবো আশা করি। আর তার নিচের অংশটা আমার গ্র্যাজুয়ালি আমারগুলো রিডিংগুলো বাড়ছে, এসপিডিগুলো বাড়ছে। মূলত আমার এখানে স্টিফ গ্রে মিডিয়াম প্লাস্টিক ক্লে ট্রেস সিল্ড অ্যান্ড ভেরি ফাইন স্যান্ড, অর্থাৎ 7.5 ফিট থেকে আমার 23 ফিট পর্যন্ত এই লেয়ারটাতে এই ম্যাটেরিয়ালগুলো আছে। 23 ফিট থেকে আমার এখানে একটা স্যান্ড লেয়ার আছে, এটা পিওর স্যান্ড লেয়ার, এটা মিডিয়াম টু ডেন্স গ্রে ভেরি ফাইন টু ফাইন স্যান্ড সাম সিল ট্রেস মাইকা। এটা হলো আমার সয়েলের ক্রাইটেরিয়া। তো সেখানে আমার এসপিটি চলে আসছে 12 পরে 23, 28, 33, 42। আবার আমার এখানে এটা হলো 1 নম্বর পজিশন। 2 নম্বরের পজিশন হলো এরকম, 2 নম্বরে আমার আছে হলো 7 ফিট নিচে আছে 9, 15 ফিটে আছে 12, আবার 20-এ আছে 9। তার মানে আমার 23.5 ফিট থেকে আবার স্যান্ড লেয়ারটা পড়ছে।
সেই সেকেন্ড লেয়ারে গিয়ে আমার স্পিডি আছে হলো 24, তারপর আছে 30, 34, 40। তবে আমার এখানে এগুলো অলরেডি কন্টিনিউ আছে এবং এটার সাথে মোটামুটি সামঞ্জস্য আছে, খুব একটা ভ্যারিয়েশন নাই। এখন আপনার কাজের প্রসিডিউর সম্পর্কে বলেন, আপনি যে কিভাবে কাজটা করে থাকেন। আসলে কাজটা হলো সয়েল টেস্ট আমাদের এটা সম্পূর্ণ ম্যানুয়ালি। আচ্ছা, এটা হলো ম্যানুয়াল সিস্টেম। হ্যাঁ, এটা অনেকগুলো সিস্টেম আছে। এটা তো হাইড্রোলিক্যালিও করা যায়। হাইড্রোলিক দিয়ে করি আমরা, যখন ডিফিল বোরিংগুলো হয় সেগুলো হাইড্রোলিক মেশিন দিয়ে করা হয়, হাইড্রোলিক দিয়ে করা হয়। এখানে আমরা সম্পূর্ণ করতেছি ম্যানুয়ালি। ম্যানুয়ালি করতে গিয়ে এই ইনস্ট্রুমেন্টগুলোর নাম কি, বা এই ওগুলা হলো প্রথম যেটা স্ট্যান্ডার্ড দাঁড়িয়ে আছে এটা আমরা কিপয়েড বলা হয়, ট্রাইপয়েড বা তেপায়া। কিপয়েড, হ্যাঁ, এটা বা তিনটা খুঁটি এরকম এটা কিপয়েড বলা হয়। আর যেটা দিয়ে স্যাম্পল কালেক্ট করে, স্যাম্পল কালেকশন করে, এটা হলো আপনার স্পুন, স্প্লিট স্পুন। হ্যাঁ, এটা মূলত স্পিডি। ওটার ডায়া কেমন, ওটা একটু বলে দেন। ডায়া হলো আপনার আউট ডায়া হলো 2 ইঞ্চি, ইন ডায়া হলো 1.5 ইঞ্চি। আচ্ছা, আর বোরিংটা আমরা এখানে যেটা করতেছি এটা হলো আমাদের মূলত 4 ইঞ্চি বোরিং হয়, কারণ কাটারটার সাইজ হলো আমাদের 3 ইঞ্চি, বোরিং করতে গিয়ে সেখানে হয়ে যায় 4 ইঞ্চি বোরিং। আচ্ছা, কাটারের সাইজ হচ্ছে 3 ইঞ্চি আর বোর্ডটা হচ্ছে 4 ইঞ্চি। কাটারটা লম্বা হয় আপনার 1 ফিট। আচ্ছা, ওকে, 1 ফিট। ওখানে দুটো নিপল লাগানো থাকে, নিপল দিয়ে যেটা আমরা পানিটা যেটা ডঙ্কিং পাম্প এটাকে যেটা বসানো আছে, এটা ডঙ্কিং পাম্প। ডঙ্কিং পাম্প থেকে আমরা ম্যানুয়ালি এটা পানিটা সাপ্লাই করা হয় হোস পাইপের মাধ্যমে। আচ্ছা, এখানে হোস পাইপের মাধ্যমে পানিগুলা সাপ্লাই করা হয়। অর্থাৎ যে সয়েলটা কাটে যাচ্ছে কাটারে, ওই সয়েলটাকে লিকুইড করে পানির সাহায্যে ওটাকে উঠে নিয়ে আসা হয় আর হোলটাকে ফ্রি করে দেওয়ার জন্য। আচ্ছা, যখন যেখানে স্যাম্পল কালেকশন করার প্রয়োজন আমরা মনে করি, যেখানে স্যাম্পল কালেকশন করতে হবে সেখানে আমরা পানি সাপ্লাইটা বন্ধ করে দিই, অর্থাৎ ডঙ্কিং পাম্প বন্ধ করে দিয়ে সেখানে আমরা তখন স্পিড নামিয়ে সেখানে আমরা আবার স্যাম্পল কালেকশন করতে হয়, আপনার হ্যামারিং করি। আচ্ছা, আর হ্যামারটার ওজন হলো আমাদের এখানে এটা 65 কেজি, দ্যাট মিনস আপনার যে 140 পাউন্ড। এই হ্যামারটার ওজন হচ্ছে 65 কেজি। এটাকে আমরা ওকে, এটা শিক্ষার্থীরা একটু লক্ষ্য করবে। এটাকে যখন আমরা যে আপনার এই যে ইয়াতে পাউন্ডে যখন কনভার্ট করি, পাউন্ডে কনভার্ট করলে আমার এখানে আসে 140 পাউন্ড। আচ্ছা, এখন আমি একটা শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রশ্ন করতেছি, অর্থাৎ যে আপনি এসপিটি ভ্যালু কাউন্ট করেন, স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, এসপিটি ভ্যালু, এই ভ্যালুটা আপনি কিভাবে কাউন্ট করেন? এই ভ্যালুটা মূলত আমরা এখানে যখন স্প্লিট স্পুনটা এটা নামানোর পরে এখানে 3টে দাগ কাটা হয়। আচ্ছা, 3টে দাগের মধ্যে এটা হলো প্রথম 6 ইঞ্চি, তারপরে 6 ইঞ্চি, তারপর 6 ইঞ্চি, এই 3টে দাগ কাটা হয়। প্রথম 6 ইঞ্চিটা আমরা ওয়াশ ধরি। আচ্ছা, এখানে যে সয়েলটা কেটে যাচ্ছে এটা যখন পানির ওয়াশটা যখন বন্ধ হয়ে যায়, হ্যাঁ, পানি সাপ্লাই যখন বন্ধ হয়ে যায়, তখন ওখানে হোলের মধ্যে যে ডাস্টটা থাকে, ডাস্টটা গিয়ে নিচে সেটেল করে, অর্থাৎ হোলের তলায় গিয়ে সেটেল করে। ওকে, তো তলায় গিয়ে সেটেল করলে সেখানে আমরা ধরি মনে করেন 2 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি আমরা এটাকে ডাস্ট ধরি, যার কারণে আমরা ওই ডাস্টের মধ্যে কোনো আপনার স্পিড কাউন্ট করি না। আচ্ছা, এটাকে আমরা এটা নিয়ে আসি না। আমাদের পরে 6 ইঞ্চি করে 12 ইঞ্চিতে যে স্পিডটা আসে, এটাকে আমরা মূলত টোটাল যোগ দিয়ে যে স্পিডটা আসে এটার উপরে আবার আপনার এটাকে অ্যান্ড ভ্যালু বলা হয়, এটার উপরে আমরা পরে আমরা স্পিড কালেকশন করি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, অনেক ক্ষেত্রে সাইডে তো ইঞ্জিনিয়ার থাকে না, ক্লায়েন্ট সরাসরি হয়তো আপনাদের যারা সয়েল টেস্ট করবে তাদেরকে বলে যে আপনারা সয়েল টেস্ট করে ফেলেন। এখন আপনি হয়তো একটা 7 তলা বিল্ডিং এর জন্য সয়েল টেস্ট করলেন, এখানে আপনি গভীরতা কতটুকু যাবেন? 7 তলা বিল্ডিং এর জন্য মূলত আমরা সয়েল কন্ডিশন উপর নির্ভর করে, তারপর আমাদের টার্গেট থাকে মিনিমাম 60 থেকে 70 ফিট। মিনিমাম এখন 70 ফিট যাওয়ার পর যদি দেখতেছেন সয়েলের কন্ডিশন খারাপ, তখন কি আপনি থেমে থাকবেন? আমি 5 তলা ভবনের জন্য অলরেডি আমার 80 ফিট 85 ফিট আমি সয়েল টেস্ট নিছি। হ্যাঁ, রাইট, এটা একটা মূল পয়েন্ট। আমার 70 ফিটে যদি ওখানে আমার ডিপ ফাউন্ডেশন চলে যাবে, যদি সয়েল কন্ডিশন খারাপ থাকে আমাকে ডিপ ফাউন্ডেশন যখন যেতে হবে তখন পাইলিং, হ্যাঁ, মাস্ট বি পাইলিং। তো আমাকে পাইলে যেতে হলে আমি ফাইলটা কোথায় নিয়ে আমি এটাকে দাঁড়া করা সেট করব, রাইট, আমি সেট করব ফাইলটা, আমাকে এটা বুঝতে হবে। অর্থাৎ এখানে আমার লেস দ্যান 20 এর কমে স্টোরি থাকলে সেখানে আমাকে বোরিং গভীরতা আরো বাড়াতে হবে। তাহলে আমাদেরকে ইনস্ট্যান্ট কিছু সিদ্ধান্ত আমরা নিতে হয় সাইডের সাবসয়েলের কন্ডিশনের উপর, সয়েল কাটিংয়ের উপর নির্ভর করে। আচ্ছা, ধন্যবাদ। এই জন্য ওখানে অবশ্যই একজন সয়েল টেকনিশিয়ান হোক, সয়েল ইঞ্জিনিয়ার হোক থাকা উচিত, থাকা একবার বাঞ্ছনীয়, রাইট। এটা অনেক ক্ষেত্রে অনেকে একটু অগ্রাহ্য করা হয়। এখানে টেকনিক্যাল পারসন এখন অবশ্যই থাকতে হবে, কারণ আপনাকে ওখানে উপস্থিত যে সয়েল কন্ডিশন, সয়েলের ক্রাইটেরিয়া, সেটার উপরে নির্ভর করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, সয়েল টেস্ট করার সময় আপনি কি সাবধানতা অবলম্বন করে স্যাম্পলগুলো আপনি নেবেন? আমরা সাবধানতা অবলম্বন করে বলতে আমরা এই যে স্টাডি করি বা স্যাম্পলগুলো যখন কালেকশন করি তখন আমাদেরকে বুঝতে হবে যে আগে আমাদের এখানে স্টোনের মধ্যে একটা চেক বল দেওয়া থাকে। চেক বলটা অবশ্যই আছে কি না আমাকে এটা চেক করে তারপরে আমাকে স্টোনটা নামাতে হবে, কারণ চেক বলটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমার পাইপ নামানোর সময় নিচে যে পানিটা আছে হোলের মধ্যে, এই পানিটা তখন পাইপের উপরে চলে আসে। চেক বল না থাকলে পাইপের উপরে নিয়ে আসলে চলে আসলে তখন আমার হ্যামারিংয়ের সাথে সাথে তখন ওখানে কিন্তু সয়েলের মধ্যে যখন যাই পানিটা টাচ করে তখন ওখানে যাই স্টোরিটা আমার ওটা অ্যাকুরেট স্টোরি আসবে না। আমি যে স্টোরিটা পাবো
এটা আমি দিতে পারবো, কিন্তু এটা অ্যাকুরেট স্পিডে আসবে না। এটা ক্যালকুলেশন করলে দেখা যায় তখন যেখানে আমার ক্যাপাসিটি ছিল হয়তো 1.5 টন, সেখানে চলে আসছে হয়তো আমার 1 টন, তখন কিন্তু আপনার ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার, এখানে তো আপনি সয়েল স্যাম্পল নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর আপনি এগুলা কোথায় টেস্ট করবেন? আমাদের ল্যাবে চলে যাবে, টেস্ট হবে। আচ্ছা, যাই হোক, তাহলে ল্যাবে আপনি এটা টেস্ট করে ক্লায়েন্টকে একটা রিপোর্ট, একটা প্রতিবেদন তৈরি করি। আমি নিজে উপস্থিত থাকি, যখন যেখানে সয়েল টেস্ট হয় আমি নিজে উপস্থিত থাকি, আমি এর ফিল্ড প্রতিবেদন তৈরি করি। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটির সাথে থাকার জন্য। এতক্ষণ সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশায় কামনা করছি। আসসালামু আলাইকুম।